নাও ভারত এমন একটা বাংকার ব্লাস্টার বানাতে চলেছে যেটা চালাতে কোনো B2 বম্বারের আর দরকারই হবে না। আমেরিকার ক্ষেত্রে যেমন একটা B2 বম্বারকে বিশাল আকাশপথ পেরিয়ে শত্রুর এয়ার স্পেসে ঢুকে GBU-57 নামাতে হয়, আর যে কোনো সময় সেটাকে মাঝপথে ধ্বংস করে দেওয়ারও সম্ভাবনা থাকে, ভারতের এই নতুন বাংকার ব্লাস্টারে সেরকম কোনো ঝুঁকি নেই। এটা হবে কম খরচে বিপুল ক্ষমতার, আর রেঞ্জ হবে 2500 কিলোমিটার, যেখানে আমেরিকার GBU-57 প্রায় 60 থেকে 70 মিটার পেনিট্রেট করতে পারে। ভারতের এই বাংকার ব্লাস্টার 100 মিটার বা তারও বেশি গভীরে পেনিট্রেট করবে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যে এই অস্ত্র নিজেরাই উঠতে পারবে, কোনো পাইলটের দরকার হবে না। ইয়েস, দিস ইজ অ্যান অটোনোমাস বাংকার বাস্টার মিসাইল সিস্টেম। ভারত এইবার একটা রেভলিউশনারি মডিফিকেশন আনছে, যেখানে আমাদের অগ্নি মিসাইলকেই এবার রূপান্তরিত করা হচ্ছে এক স্মার্ট সেলফ ফ্লাইং বাংকার বাস্টারে, যেখানে আগের মতো 7000 কিলোমিটার রেঞ্জ থাকবে না, এবার তাকে কমিয়ে 2500 কিলোমিটার করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় এখন এটি 7 টনের বিশাল ওয়ারহেড বহন করতে পারবে। এই প্রযুক্তি ঠিক কেমন ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই দেখেছি ফোর্দোতে আমেরিকার হামলার সময়। GBU-57 দিয়ে তারা সম্পূর্ণ একটা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিকে মাটির তলায় সমাহিত করে দিয়েছিল, এবং এই যে ক্যাপাবিলিটি ইসরায়েল পর্যন্ত যা পারছিল না, আমেরিকা সেটা করেছিল। ঠিক সেই রকমই এক স্ট্র্যাটেজি এবার ভারত আনছে, কিন্তু ফার মোর কস্ট এফেক্টিভ পদ্ধতিতে। এটা শুধুই প্রযুক্তির খেলা নয়, এটা সেই ইনোভেশন যেটা গোটা দেশের মিলিটারি দুনিয়ায় একটা টেকটনিক শিফট আনতে চলেছে, এবং এটাও মনে রাখতে হবে যে এর প্রয়োজন ভারতেরও আছে। আপনারা ভুলবেন না যে মুরিদ এয়ারবেসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঠিক এই রকম একটি অপারেশন চালিয়েছিল। সেটার প্রমাণ হচ্ছে যে মুরিদ বেসে 3 মিটার চওড়া বিশাল গর্ত, যেখানে পাকিস্তানের কমান্ড ও কন্ট্রোল সেন্টার পুরোপুরি ধ্বংস হয়েছিল। সেই সময় হয়তো আমরা স্ক্যাল্প বা ব্রাহ্মস ব্যবহার করেছিলাম, কিন্তু সেগুলির পেনিট্রেশন ক্যাপাসিটি সীমিত। রেইনফোর্সমেন্ট কংক্রিট বাংকার মাত্র 2 থেকে 5 মিটার গভীর পর্যন্তই ধ্বংস করা যায়, কিন্তু এখন প্রয়োজন এক ভারতীয় GBU-57 যেটা B2 বম্বারের বিকল্প ছাড়াই এত গভীরে আঘাত হানতে সক্ষম। এখানেই তো সব থেকে বড় প্রশ্ন উঠে আসে যে আমেরিকার পাশে তো ইসরায়েল দাঁড়িয়ে আছে, কিন্তু ভারতের পাশে কে দাঁড়াবে? আমরা কাকে ডাকবো? কে আমাদের হয়ে যুদ্ধ করবে? দেখুন, ভারত জানে যে আমাদের সুরক্ষা নিজের হাতেই রাখতে হবে, আর সেই কারণেই আমরা এই কাজটা নিজেরাই করছি। আগামী দিনে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় কিংবা চীনের সঙ্গে সংঘর্ষ বাধে, তাহলে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নিউক্লিয়ার স্টোরেজ বা আন্ডারগ্রাউন্ড মিলিটারি হাব ধ্বংস করতে গেলে আমাদের লাগবে একটি হাই প্রিসিশন ডিপ পেনিট্রেশন স্ট্রাইক ক্যাপাবিলিটি। এই কারণেই ভারত তৈরি করেছে নিজের B2 বম্বার্স ও GBU-57 ইকুইভ্যালেন্ট প্রযুক্তি। GBU-57 যেমন 61 মিটার গভীর রেইনফোর্সড কংক্রিটের নিচে বিস্ফোরণ ঘটাতে পারে, এমনকি 8 মিটার পাথরের পাহাড়ও ফুরে গুহার মধ্যে গিয়ে ব্লাস্ট করতে পারে। এটাই তো ভয়ঙ্কর। আর ভারতের লক্ষ্য এর থেকেও এক ধাপ এগোনো। আমরা অগ্নি-5 মিসাইলকে পুরোপুরি মডিফিকেশন করছি, আর এটা আগের মতো 7500 কিলোমিটার রেঞ্জের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকবে না। এখন এর রেঞ্জ কমিয়ে 2500 কিলোমিটার করা হচ্ছে, কিন্তু এতে থাকবে 7.5 টন ওয়ারহেড, যার বিধ্বংসী ক্ষমতা হবে আগের অগ্নির থেকেও কয়েক গুণ বেশি। বাই ফিজিক্স ইটস ভেরি মাচ পসিবল। রেঞ্জ কমিয়ে পেলোড ক্যাপাসিটি বাড়ালে ওয়ারহেড অনেক বেশি ড্যামেজ করতে পারে। কিন্তু যেটা সত্যি ইঞ্জিনিয়ারিং মার্ভেল সেটা হলো যে যেটা বিশ্ব বলেছিল যে সম্ভব নয়, ভারত সেটা সম্ভব করে দেখাচ্ছে। এই অসম্ভবকে সম্ভব বানানোর পেছনে ঠিক কি সায়েন্স কাজ করছে, কি কি চ্যালেঞ্জ আছে, এবং কেন এই অস্ত্র ভারতকে বিশ্বের সামরিক মানচিত্রে এক নতুন স্তরে পৌঁছে দেবে, সেগুলি ডিসকাস করব আজকের এই ভিডিওতে। দেখুন, DRDO এই মুহূর্তে তৈরি করেছে একটি মডিফাইড ভার্সন অফ অগ্নি-5 মিসাইল, যেখানে অগ্নি-5 সাধারণত 5000 কিলোমিটার বলে ধরা হয়, কিন্তু আমরা জানি যে এর রিয়েল টাইম রেঞ্জ 7000 থেকে 8000 কিলোমিটার। এবার যা আসছে সেটাতে থাকবে 7500 কেজির ওয়ারহেড, যা 80 থেকে 100 মিটার পর্যন্ত রেইনফোর্সড আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারের নিচে পেনিট্রেট করতে পারবে, এবং একেবারে মাটির গভীরতায় লুকিয়ে থাকা শত্রুপক্ষের স্ট্র্যাটেজিক ফ্যাসিলিটিকে ধ্বংস করতে সক্ষম হবে। এটাই হবে ভারতের আসল বাংকার বাস্টার। এখানেই শেষ নয়, ভারত এই মিসাইলের মধ্যে এয়ারবাস্ট মোড যুক্ত করারও প্ল্যান করছে। এর কাজ কি হবে? ধরুন কোনো শত্রু এয়ারবেসে আছে যেখানে রানওয়ে, রাডার ইউনিট এবং এয়ার ডিফেন্স সিস্টেম বসানো আছে, তখন এই মিসাইল মাটিতে না পড়েই মাঝ আকাশে ফেটে যাবে, একটা ক্যালকুলেটেড অ্যালটিটিউডে বিস্ফোরণ ঘটাবে, সেই সাথে হাই ভেলোসিটি ফ্র্যাগমেন্টস চারিদিকে ছড়িয়ে পড়বে, যা সেই পুরো এয়ারবেস এলাকাকে একটা ভালো মতো ড্যামেজ করতে পারবে। এমনকি 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে একটা ব্লাস্ট রেডিয়াস তৈরি হবে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল উইপন্স, যেটা শত্রুকে আগেই বুঝিয়ে দেবে যে ইন্ডিয়া ইজ নাও প্লেইং আ ডিফারেন্ট গেম অলটুগেদার। তাহলে এখন ভারতের এইম কি? দেখুন, আমরা চাইছি আমাদের অগ্নি-5 মিসাইলের মধ্যেই এমন এক এয়ারবাস্ট ফিচার যোগ করা হোক, যেটা শুধু নিচে ফাটবে না, মাঝ আকাশেই ফেটে গিয়ে চারিদিক ধ্বংস করে দিতে পারবে। এই ধরনের কাজ যদি আমরা করতে পারি, অর্থাৎ একটা ICBM ভিত্তিক বাংকার বাস্টার বানাতে পারি, তাহলে এটা হবে ভারতের জন্য একটি বিশাল বড় মাইলস্টোন স্টেপ।
তবে চ্যালেঞ্জও কিছু কম নয়। প্রথমেই বুঝে নেওয়া যাক যে এই নতুন অগ্নি 5 বাংকার বাস্টার আসলে কি করতে চলেছে। সাধারণ অগ্নি 5 রেঞ্জ থাকে 7000 কিলোমিটার, কিন্তু এই নতুন সংস্করণের রেঞ্জ হবে মাত্র 2500 কিলোমিটার। তবে ওয়ারহেড, যেটা সাধারণত অগ্নি 5 বহন করে 1500 কেজির ওয়ারহেড, কিন্তু এই নতুন সংস্করণ বহন করবে 7500 কেজি, অর্থাৎ প্রায় 5 গুণ ভারী। তাহলে এমন ভারী কিছু এত দূরে যাবে না, ঠিকই তাই, কারণ এই অস্ত্র লং রেঞ্জ নয়, বরং শত্রুর ঘাড়ের ওপর আঘাত হানার জন্য। পাকিস্তানের মতো দেশের জন্য 2500 কিলোমিটারের প্রয়োজন পড়ে না। চীনের ক্ষেত্রেও এই অস্ত্র স্পেসিফিক হাই ভ্যালু টার্গেটসকে ধ্বংস করতে পারবে। এর পেছনে যদি একটু সায়েন্স দেখেন, তাহলে GBU-57 অর্থাৎ আমেরিকার বাংকার বাস্টার, এটির মোট ওজন প্রায় 13,600 কেজি। এর মধ্যে শুধু হাই এক্সপ্লোসিভ থাকে মাত্র 2400 কেজি, বাকি 11,000 কেজি হলো তার কাস্টিং স্ট্রাকচার, ফিউজ আর 5টা মেকানিক্যাল কম্পোনেন্ট। এই GBU-57 পেনিট্রেট করতে পারে 70 মিটার রেইনফোর্সড কংক্রিটের নিচ পর্যন্ত। এখন প্রশ্ন, ভারতের এই অগ্নি বেসড অস্ত্র 100 মিটার পর্যন্ত যদি পেনিট্রেট করতে পারবে, তাহলে সেটা কিভাবে পারবে? ওয়ারহেড তো 7500 কেজি, আর GBU-57 এর ওজন 13,600 কেজি, তাহলে ভারতেরটা বেশি ড্যামেজ করবে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে এর ফিজিক্সের ভেতরে। GBU-57 যখন ফেলা হয়, তখন সেটা B2 বোম্বার থেকে নেমে আসে মাত্র 550 মিটার সেকেন্ড স্পিডে, ফলে তার কাইনেটিক এনার্জি অফ ইম্প্যাক্ট হয় হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, অর্থাৎ প্রায় 2 গিগাজুলস। এবার দেখা যাক যে ভারতের মডিফাইড অগ্নি 5, এটা হলো একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা আসছে আউটার স্পেস থেকে রিএন্ট্রি করে অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে, আর তখন তার টার্মিনাল ভেলোসিটি হয় 6500 মিটার পার সেকেন্ড, মানে 550 নয় 6500, যার ফলে কেবল ইম্প্যাক্ট মোমেন্টে মিসাইল তৈরি করতে পারে 158 গিগাজুলস কাইনেটিক এনার্জি। 2 গিগাজুলস ভার্সেস 158 গিগাজুলস, প্রায় 75 গুণ বেশি ধ্বংসাত্মক শক্তি কেবল একটি ইম্প্যাক্টেই, উইদাউট ইভেন কাউন্টিং দ্য এক্সপ্লোশন অফ দ্য ওয়ারহেড ইটসেলফ। আর এখানেই লুকিয়ে আছে ভারতের আসল ক্ষমতা। আমরা শুধু একটা অস্ত্র বানাতে চলেছি যেটা শুধু শত্রু ঘাঁটি ভাঙবে না, পুরো কমান্ড সেন্টারকে মাটির নিচে পিষে ফেলবে। এমনকি স্টিল রিনফোর্সড আর্মার, মিসাইল সাইলো আর আন্ডারগ্রাউন্ড ব্যারাকস সব উড়ে যাবে কংক্রিট সহ, এবং এটা তৈরি হচ্ছে ভারতের নিজের হাতে, নিজের মাটিতে। এখন অনেকের মনেই এই কোশ্চেনটা আসছে যে ঠিক আছে, কাইনেটিক এনার্জি তো অনেক বেশি, তা মানলাম, কিন্তু এক্সপ্লোসিভ পাওয়ার, সেটাও এবার দেখে নেওয়া যাক এবং কম্পেয়ার করা যাক। দেখুন, GBU-57 থাকে মোটামুটি 2400 থেকে 2500 কেজির হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড, যার ফিউশন কাইনেটিক প্লাস এক্সপ্লোসিভ এনার্জি মিলে মোট 24 থেকে 50 গিগাজুলের মতো শক্তি ছড়িয়ে পড়ে। কিন্তু ভারতের অগ্নি 5 বেসড বাংকার বাস্টারে কেবল কাইনেটিক এনার্জিতেই তৈরি হয় 158 গিগাজুল, সঙ্গে এক্সপ্লোসিভ ইয়েল্ড প্রায় 9 গিগাজুল, অর্থাৎ মোট 167 গিগাজুল, যা GBU-57 এর তুলনায় 3 গুণেরও বেশি শক্তিশালী। এটা শুনে আপনার মনে হতে পারে যে তাহলে তো সবাই এটাই বানিয়ে ফেলতো, একটা ব্যালিস্টিক মিসাইল বানাও, ভারী ওয়ারহেড বসাও, কম দূরত্বে ফেলো, কাহিনী শেষ। দুনিয়াতে সবাই তো এটাই বানাতে পারতো। কিন্তু না, ব্যাপারটা এতটাও সোজা নয়, কারণ ফিজিক্সের দিক থেকে এটা সম্ভব হলেও যে প্রিসিশন দরকারি কাজের জন্য সেটাই হলো আসল চ্যালেঞ্জ। এইটুকুর জন্যই এটা পিওর ইঞ্জিনিয়ারিং মার্ভেল। তাহলে সমস্যাটা কোথায়? ব্যালিস্টিক মিসাইলগুলিকে তৈরি করা হয় নিউক্লিয়ার রিটেলিয়েশনের জন্য, মানে যদি কেউ ভারতকে নিউক্লিয়ার হামলা করে, তাহলে আমরা শত্রু শহরের ওপর রিটেলিয়েট করব। এক্ষেত্রে অ্যাকুরেসি খুব একটা বড় ইস্যু ছিল না। এই কারণেই অগ্নি 5 এর CEP অর্থাৎ সার্কুলার এরর প্রবাবেল হয় 10 থেকে 100 মিটার, মানে আপনি লক্ষ্য বস্তুতে টার্গেট করলেও সেটা 70, 80, এমনকি 100 মিটার দূরে গিয়ে পড়লেও নিউক্লিয়ার ওয়ারহেডের কাছে সেটা কোনো ইস্যু নয়। বাট হিয়ার্স দ্য টুইস্ট, যখন আপনাকে একটা নির্দিষ্ট বাংকার বা আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার টার্গেট করতে হবে, তখন 100 মিটার ডেভিয়েশন মানেই মিসড টার্গেট। উদাহরণস্বরূপ GBU-57 এর CEP মাত্র 5 মিটার, ব্রাহ্মসের CEP মাত্র 1 মিটার। এই স্তরের প্রেসিশন না থাকলে ডিপ স্ট্রাইক ইউজলেস হয়ে যায়। আর এখানেই সব থেকে কঠিন সমস্যা দাঁড়ায়। ব্যালিস্টিক মিসাইলের সমস্যা যে ব্যালিস্টিক মিসাইল ফলো করে প্যারাবোলিক ট্র্যাজেক্টরি, অর্থাৎ আকাশে চড়ে স্পেসে গিয়ে রি এন্ট্রি করে। আর এই রি এন্ট্রির সময় স্লাইটেস্ট ভেরিয়েশন মানেই বিশাল ডেভিয়েশন। মানে ধরুন 100 কিলোমিটার ওপর থেকে মাটিতে টার্গেট করে আসছে, যদি লঞ্চ অ্যাঙ্গেল বা রি এন্ট্রি অ্যালাইনমেন্টে 0.001 ডিগ্রির মতো ক্ষুদ্র অ্যাঙ্গেল এররও হয়, তাহলে সেটা 70 থেকে 80 মিটার ডেভিয়েশন করে ফেলবে, যেটা বাংকার বাস্টিং মিসাইলের জন্য কমপ্লিট ফেইলার। আর সেই কারণেই 4 থেকে 5 মিটার CEP-তে একটা ব্যালিস্টিক মিসাইল নামানো মানেই বিশ্ব এক অভূতপূর্ণ ব্রেক থ্রু। এটা কেউ আজ অবধি করতে পারেনি, এটা ভারত করেছে। আর যদি সফল হয়, তাহলে ভারতের ডিফেন্স টেকনোলজিতে একটি নিউ এরা শুরু হবে। তাহলে জাস্ট একবার ভেবে দেখুন, যদি ভারত এটা সত্যিই করে দেখায়, তাহলে এটা হয়ে উঠবে একটি গেম চেঞ্জার। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পুরো বিশ্বের সামনে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষমতার একটি জ্যান্ত প্রমাণ। এবার আসল প্রশ্নটা, এই মিসাইলকে আমরা কি রিমোট দিয়ে কমিউনিকেট করব? রেডিও সিগন্যাল দিয়ে বলবো যে কোথায় যাবে, কিভাবে যাবে? না বন্ধুরা, বাস্তবটা এমন নয়। যখন এমন হাই স্পিডে মিসাইল চলতে থাকে, তখন তার চারপাশে গড়ে ওঠে এক ধরনের প্লাজমা শিল্ড। এই প্লাজমা স্তর এমনভাবে ঘিরে ফেলে যে বাইরের কোনো রেডিও সিগন্যাল ভেতরে ঢুকতে পারে না।
অর্থাৎ আপনার পাঠানো কোনো কমেন্ট মিসাইল অবধি পৌঁছাই না। তাহলে উপায়? এই অবস্থায় অ্যান্টেনা তার কমিউনিকেশন মডিউলগুলিকে এমনভাবে ডিজাইন করতে হয় যাতে তারা প্লাজমা ব্ল্যাকআউট সত্ত্বেও সংকেত ধরে রাখতে পারে। এটি পিওর কমিউনিকেশন এবং পিওর ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এবার আসল ইঞ্জিনিয়ারিং যুদ্ধ শুরু হয়। একটু ভেবে দেখুন যে GBU-57 থাকে 2000 কেজির এক্সপ্লোসিভ, আর তার বাইরের কাস্টিং স্ট্রাকচারাল শেল আর ফিউজ মেকানিজম সব মিলিয়ে 11 থেকে 13,000 কেজি হয়। এটা কারণ একটাই যে এটিকে মাটির গভীরে ঢুকে সবকিছু ছিন্নভিন্ন করে তারপর ফাটতে হবে। এমনকি GBU-57 যখন মাটিতে আঘাত করে তার স্পিড হয় মাত্র 550 মিটার পার সেকেন্ড। সেই হিসাবে তার স্ট্রাকচারকে সহ্য করতে হয় মাত্র 2 গিগাজুল কাইনেটিক এনার্জি। এইটুকু অ্যাবজর্ব করে নিচে ঢুকে ফাটানো এটা ম্যানেজেবল। কিন্তু ভারতের মডিফাইড অগ্নি 5 এটা যখন স্পেস থেকে ফিরে আসছে তখন রিএন্ট্রি টেম্পারেচার হয় 5000 থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস। তারপর এটা হিট করছে 6500 মিটার পার সেকেন্ড স্পিডে, যার ফলে ইম্প্যাক্ট মোমেন্ট তৈরি হচ্ছে 158 গিগাজুলের ধ্বংসাত্মক শক্তি। এখন ভাবুন যে কি ধরনের মেটাল, কি ধরনের ম্যাটেরিয়াল সায়েন্স লাগবে এই মিসাইলের বডি তৈরিতে, আর কতটা শক রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল লাগবে। আর একটা জিনিস হচ্ছে ফিউজ সিস্টেম। এই মিসাইল তো একটি বিশাল ওয়ারহেড বহন করছে, কিন্তু কবে সেটা ফাটবে সেটা নির্ধারণ করে ফিউজ। আর এটা একেবারেই কোনো নর্মাল ফিউজ নয়, এটা হলো এক ডিলে অ্যাকশন ফিউজ, যেটা ঠিক বুঝে ফাটবে কখন কংক্রিট পেরিয়েছে, কখন বাংকারের প্রাচীর শুরু হয়েছে এবং ঠিক সেই মুহূর্তে ডিটোনেট করবে। দেখুন, আজ পর্যন্ত কোনো দেশ ভাবেনি যে ব্যালিস্টিক মিসাইল দিয়েই এবং প্রিসিশন বাংকার বাস্টার স্ট্রাইক চালানো সম্ভব, যেটা ভারত আজকে করে দেখিয়েছে। এই অগ্নি 5 মিসাইল আজকের দিনে শুধু একটি হাইপারসনিক মিসাইল নয়, এটা হলো সেই প্রমিস যেটা ভবিষ্যতের যুদ্ধনীতিকে নতুন সংজ্ঞা দেবে। ফ্রম রিটেলিয়েশন টু প্রিসিশন, ফ্রম ফায়ার পাওয়ার টু স্মার্ট পাওয়ার। আমরা যদি এটাকে সফলভাবে তৈরি করি তাহলে শুধু ভারত নয়, মিসাইল ওয়ারফেয়ারের পরবর্তী যুগ শুরু হবেই ভারতের হাত ধরে। তাই বন্ধুরা, যদি আপনাদের মনে হয় ভারতের এই পদক্ষেপটা সত্যি এক গেম চেঞ্জিং মোমেন্ট, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের মতামত লিখে জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ।